তুমি সুখে থাকলে আমি সুখে থাকব, বলব না ভালো বাসা দাও। আপনি যদি হাতে একটা আলাদিনের চেরাগ পান তাহলে প্রথম কোন কাজটি করবেন? দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দেবো। রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। আপনার নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটা? না, একদিন আমি বিচিত্রায় দেখলাম যে হঠাৎ অঞ্জু ঘোষ রবি চৌধুরীর বিয়ে। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সিটিজেন জার্নাল 24.com-এর আজকের সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি দেশের নন্দিত সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো ভালো থাকার চেষ্টায় আছি। শুরুতে আপনার শুরুর গল্প শুনতে চাই। কখন মনে হলো যে আপনি গায়ক হতে চান? ছোটোবেলায় আসলে আমাকে সবসময় ওই গ্রামে তো ওই বিয়ে বাড়িতে মাইক বাজাতো, মাইক, তখন ওইসব শুনে শুনে গান শুনে শুনে আমাকে খুব টানতো। আচ্ছা। এবং তখন তো রেডিও, হ্যাঁ, টেলিভিশন অনেকের ঘরেই ছিল না, রেডিওতেই শুনতাম। সময়টা কখন? অবশ্যই 80s-এ। আচ্ছা, হ্যাঁ, 80s-এর কথা বলছি। ওকে, হ্যাঁ। মানে 83, 84 এরকম আর কি। পরে এক সময় সন্ধে সন্ধে আমি ভেতরে স্বপ্ন দেখতে থাকলাম যে আমি গায়ক হব। আচ্ছা, তখনও আপনার কোনো গানের চর্চা বা কোনো? না না, আচ্ছা, আচ্ছা, তবে গান গাইতে পারি। আচ্ছা, হ্যাঁ। আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে। আচ্ছা, হ্যাঁ। পুকুরে একটা কাঁঠাল গাছ, ওখানে হেলান দিয়ে ওই টিন দিয়ে মাইক বানাতাম আমরা। আচ্ছা, টিন দিয়ে, হ্যাঁ হ্যাঁ। টিন দিয়ে মাইক বানিয়ে তার লাগিয়ে ওটা দিয়ে জোরে জোরে গান গেয়ে গায়ক হওয়ার চেষ্টা করতাম আর কি। আচ্ছা, হ্যাঁ। তো এখন তো সত্যি সত্যি গায়ক হয়ে গেছি, তোমাকে ইন্টারভিউ দিচ্ছে গায়ক হিসেবে। দারুণ দারুণ। আপনার যেরকম চেহারা, আপনার যেরকম লুকিং, আপনি তো চাইলে নায়ক হতে পারতেন। হ্যাঁ, একটা সময় নায়ক হওয়ারও ইচ্ছে ছিল, কারণ সবার ভেতরে একটা নায়ক বাস করে, হ্যাঁ, বাস করে এবং নিজেকে নায়ক ভাবতে পছন্দ করে, হ্যাঁ। যার যার জায়গায় শেষে যে ক্যামেরায় কাজ করছে ইনিও তো একজন নায়ক, নায়ক, হ্যাঁ। যে ডিরেকশন দিচ্ছেন সেও নায়ক। অর্থাৎ আমরা সমাজে এক একজনের রোলে আমরা নায়ক হতে পারি। গায়ক হিসেবে যখন বিখ্যাত হয়ে গেলাম, মানুষ আমাকে প্রেম দেওয়া শুরু করলো, প্রেম দাও অ্যালবামের মাধ্যমে। তখন আমার কাছে মনে হলো যে আমি নায়ক হব না, গায়কই থাকবো। আচ্ছা। তবে নায়ক হওয়ার অফার যে পাইনি সেরকম নয়। ডিরেক্টর সোহান রহমান সোহান ভাই, যে সালমান শাহকে নিয়ে এসছে, সেই আমাকে অফার দিয়েছিল, তুমি নায়ক না হলেও আমার একটা সিনেমায় অভিনয় করো গায়ক হিসেবে। কত সালে এটা? এটা তো অবশ্যই 90s-এর। আচ্ছা, হ্যাঁ। তারপর কি হলো? পরে আমি বললাম যে না, আমি অভিনয়টা করতে চাই না, আমি গায়ক হিসেবে থাকতে চাই। আচ্ছা। কারণ তো সেই সময় যারা হিরো সবাই আমার গান পছন্দ করে, সবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ। আপনি গায়ক হিসেবে থাকতে চেয়েছেন, এখনও গায়ক হিসেবে আছেন এবং এখনও আপনার নিয়মিত কাজ করে যাচ্ছেন, অ্যাক্টিভ আছেন সামাজিক মাধ্যমে, টেলিভিশনে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা আপনাকে দেখি এবং আমাদের খুবই ভালো লাগে যে আমরা, বিশেষ করে আমাদের প্রজন্ম, আপনার যখন প্রথম যে ক্যাসেটটি বের হয়, তখন তো ক্যাসেটই ছিল প্রেম দাও, 1991 সালে প্রকাশিত হয়। তখন আমি মাত্র ক্লাস 1-এ পড়ি এবং আমার মনে আছে আমার এক চাচাতো ভাই বাবলু ভাই, ওনাদের বাসায় ক্যাসেটটা ছিল, আমরা নন স্টপ শুনতাম, সবাই শুনতাম। আমার মনে হয় এই ক্যাসেটের প্রত্যেকটা গান বাড়ির প্রত্যেকটা মানুষ শুনেছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত শুনেছে, কারণ শুনতে না চাইলেও শুনতে হয়েছে। মানে সবচেয়ে বড় কথা কি, এটা ইতিহাস জানা দরকার, একটা 4 ট্র্যাক রেকর্ডিং কিন্তু। আচ্ছা, হ্যাঁ। ক্রোম ক্যাসেটে। জি। ঝংকার একটা স্টুডিও ছিল, একটা ফার্মগেট। তো এখন তো অনেক ফ্যাসিলিটি পাচ্ছি আমরা স্টুডিওতে, তখন অনলি 4 ট্র্যাক ক্রোম ক্যাসেটে হতো। এবং যত বিখ্যাত আমি বলি, আমাদের ভলিউম 1, আমাদের তপন চৌধুরী, বেবি নাজরিন, ডলি সাইন্তনি, শেখ ইশতিয়াক, জি, এবং আমাদের কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, ওই সময় যারা বিখ্যাত হয়েছেন, প্রথম অ্যালবাম সব এই ক্রোম, এই ঝংকারে হয়েছে। এবং সবাই ঝংকার বলা যায় যে সবার জন্য একটা লাকি, যে এখান থেকে রেকর্ডিং হয়েছে। আমরা গান গাইতে সময় নিই 2-3 ঘন্টা একটা গান, কিন্তু তখন আমার মনে আছে 1 ঘন্টার মধ্যে আমি 6টি গান গেয়ে দিয়েছি দাঁড়িয়ে।
এই প্রেম দাও অ্যালবামটা। বাবা, গ্রেট। আচ্ছা, তখন তো অত কিছু মানে এই সুর কি লাগছে না এগুলো বুঝতাম না তো, এবার সুর তুলে গিয়ে দিয়েছি। সেই প্রেম দাও দিয়ে শুরু, এখনো পর্যন্ত প্রেম নিয়েই যাচ্ছেন। তো গায়ক হিসেবে আপনি আসলে কতটা তৃপ্ত? আমি মনে করি, জি। আমি তো অবশ্যই তৃপ্ত না। আমি কেন? এখনও আমি ভাবি যে আমি শিখছি। আচ্ছা। কারণ যখনই তুমি ভাববে যে তুমি হয়ে গেছো, জি, তখন তুমি শেষ। সুন্দর সুন্দর একটা কথা বলছেন। অহংকার চলে আসবে, জি। তুমি মানুষকে মানুষ মনে করবে না। কোনো আক্ষেপ কি আছে সঙ্গীতে, দীর্ঘ সঙ্গীত জীবনে? আক্ষেপ একটা, এই যে পলিটিক্স আছে, পলিটিক্স কিছু ব্যাপার তো আছে সেটা জায়গাতেই। হ্যাঁ, একটু বলেন না, সেটা তো কোন ধরনের পলিটিক্সের শিকার আপনি হয়েছিলেন? যেমন আমি একটা ফিল্মের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলাম, নার্গিস আক্তারের জি। পুত্র এখন পয়সাওয়ালা। হ্যাঁ, জি, হ্যাঁ। সেখানে আমাদের ভারতের নচিকেতা আমার সুরে গান গিয়েছে, মনির খান গিয়েছে, মেঘলা গিয়েছে, আমি নিজে গিয়েছি অনেকগুলো গান। জি। তো ওটা জাতীয় পুরস্কারের জন্য গিয়েছিল। তো ওখানে বললো যে, আমাকে ডাইরেক্টর নার্গিস আক্তার বলেছিলেন, বন্ধু আমাদের, তো বললো যে তুমি একটা হ্যালো করো, যে কোনো কিছু। আমি বলছি না, আমি হ্যালো দিয়ে তো অ্যাওয়ার্ড নিব না। জি। হুম। এটা আবার আমি একটু মেনটেন করি। জি, হ্যাঁ। তদবির করে হ্যালো দিয়ে, মালপানি দিয়ে অ্যাওয়ার্ড নেওয়া, এটা আমি পছন্দ করি না। আমার যোগ্যতা থাকলে নিতে হবে। তো জুরিপুরে নাই কথা উঠছে যে বিএনপি করে, অ্যাওয়ার্ডটা পেতাম, কোনো একটা সাইনবোর্ড লাগিয়ে দিল আমার। কিন্তু আমি মনে করি যে এইটা মানে শিল্পীর সাথে রাজনীতি মেশানো বা একটা ট্যাগ লাগিয়ে দেয়া, এটা কখনোই ভালো কিছু বহন করে না। সেক্ষেত্রে শিল্প এবং শিল্পী কিন্তু পিছিয়ে যাবে। এই যে দেখো, আমাদের একজন যে ক্রিকেটের সাকিবুল হাসান, সাকিব আল হাসান। ও যদি ইলেকশনটা না করতো তাহলে খেলতে পারতো, আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। হ্যাঁ, হ্যাঁ। তো এটা একটা দলীয় সিল তার লেগে গেল। আমি মনে করি যে শিল্পীদের এই সিলটা লাগানো উচিত না। একদম ট্রু। আমি এই প্রসঙ্গে আবার আসবো। তার আগে আমি জানতে চাচ্ছি, যেহেতু গান নিয়েছিলাম, একটু গানেই আবার থাকতে চাচ্ছি। আপনার মোট গানের সংখ্যা কত? গানের সংখ্যা আমার আসলে মনে হয় 2000 তো হবেই, সব মিলিয়ে, মানে রেডিও, টেলিভিশন, ফিল্ম, মিক্সড অ্যালবাম বেশি, সলো অ্যালবাম, মানে আচ্ছা, এই 2000 গানের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের গান কোনটা, আপনার নিজের গাওয়া গানের মধ্যে? আমার একটা গান শুধু পছন্দ সেরকম নয়। আমাকে একটা বলতে হবে এই মুহূর্তে। বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও। দুটো লাইন একটু শুনতে চাই। এটা আমার জীবনের প্রথম লেখা গান। দুটো গান লিখেছিলাম একসঙ্গে আমি। জি। আরেকটি গান লিখেছিলাম, আমি আজ জেনে গেছি তুমি আমাকে ছেঁড়া কোনো ফুল ভেবেছো। দুইটাই তো মনে হয় প্রেম দাও অ্যালবামে ছিল। হ্যাঁ, মুখস্থ এইসব গান আমার। এবং এই গানগুলো শুনেই কিন্তু আমার অ্যালবাম নিয়েছে আমাদের মুরাদ ভাই। এত সুন্দর মেলো, মেলোর সাথে ক্লাসিক্যাল মেলো শুনেই নিল। তারপর আমাকে বললো যে আরো কিছু রিদমিক গান করতে হবে। তখন ওই যে রিমঝিম বৃষ্টি, কবিতা গল্প, ম্যাক্সিমাম কিন্তু আমার সুর করা। একদম, হ্যাঁ। আমরা ক্যাসেটের কাভারে সেটা দেখেছি। আমরা এই গানটার দুটো লাইন একটু শুনতে চাই। বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও, তুমি সুখে থাকলে আমি সুখে থাকব, বলব না ভালো বাসা দাও, ও ও হো। অসাধারণ, অসাধারণ। এখনো সেই মানে তখনকার যে ফিল আমরা যখন শুনতাম, তখন তো আমার মানে বয়স কম ছিল, তখন ভয়েসটাও এরকম একটু, আর ক্যাসেটে গেলেই না এটা একটু ভয়েসটা তুমি জাগাও, একটু চেঞ্জ হয়, মাইনাস হয়ে যায়। হ্যাঁ। তবে তখনকার বয়স কম ছিল, কিশোর বয়স বা তারুণ্য যেটা ছিল একটু মেনলি। হ্যাঁ, তবে ওই এই গানগুলো রিমেক করব, তবে ওই বয়সে মজা আছে। ওই বয়সে কিন্তু একটা ইনোসেন্সই ছিল, একদম আপনার রিয়েল একটা ফিলিং। কারণ আপনার সঙ্গীতের প্রতি তখন আপনার যে ক্ষুধা, যে স্বপ্ন, সেই ব্যাপারটা কণ্ঠে কিন্তু ফুটে উঠেছে, এবং এই জন্য মানুষকে ইমোশনালি এত বেশি টাচ করেছে ওইসব গান, ওইসব অ্যালবাম। আর আমি কখনো ভাবিনি যে এই প্রেম দাও এত হ্যাবক এরকম প্রেম ছড়িয়ে যাবে সারা বাংলা। এবং লন্ডনে গেছি, লন্ডনে এটা হিট। মানে একটা গান ছিল, মন পাখি তুই চইলা গেলি রে ওর পাখি রে ফিরে আইলি না। অসাধারণ, অসাধারণ। লন্ডন তো মানে সিলেট মানে লন্ডন। হ্যাঁ। তো লন্ডনে ব্রিকলেন আর কি, মানে সিলেটিদের আড্ডা বা সব বাংলা লেখা। তো সেখানে দিকে এই গান, আমি যে মানে প্রথম লন্ডন গিয়ে এই গান শুনতেছি, সবাই বাজাচ্ছে এই গান। ওখানে ফোক গান বেশি শুনে, তো এই গানটা খুব হিট। আমার তো মনে হয় শুধু বাংলাদেশ কিংবা লন্ডন নয়,
সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ যতদূর গেছে এই গানটি ততদূর ছড়িয়েছে, এবং এটা আমার মনে হয় বাংলা ভাষার যত মানে হিট যে গানগুলো আছে, সেরা যে গানগুলো আছে, মানে মানুষের হৃদয় যে ছুঁয়ে গেছে যেসব গান, তার মধ্যে আমি মনে করি এটা একটা অন্যতম একটা গান। এবং আপনি খুবই ভাগ্যবান যে এরকম একটা গান, এরকম একটা অ্যালবাম আপনার জীবনে এসেছে। আমি এবার আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় আমাদের গানের বাজার কি এখন কি একটু ছোট হয়ে আসছে কিনা, বা শ্রোতা কি কমে যাচ্ছে নাকি? না, শ্রোতা কমছে না, কিন্তু মানে গানের শ্রোতার কথা বলছি। সিস্টেমটা বদলে গেছে। জি, হুম, মানে আগে আমরা সারা বছর একটা অ্যালবাম নিয়ে গীতিকার সুরকার আমরা একসঙ্গে বসে গান সিলেক্ট করতাম, তো সেই ব্যাপারটা এখন নেই। এখন তো একটা গান, একটা গানেই ভিডিও হচ্ছে, সিঙ্গেল গান যেটাকে বলা হয়, সিঙ্গেল গান প্রকাশ করা হচ্ছে। অ্যালবাম হিট হলে কিন্তু সবগুলো গানই হিট হয়ে যেত, রাইট, হ্যাঁ, এটা একটা ব্যাপার ছিল। ওই যে একটা গানের জন্য মানুষ অ্যালবামটা কিন্তু সবগুলোই শুনতো, শুনতে শুনতে সবই ভালো লাগা তৈরি হতো। সব হওয়া উচিত আমি মনে করি। তবে আমি ছাড়বো এর মধ্যে অ্যালবাম আকারে, অ্যালবাম করে ছাড়বেন। এটা তো খুবই ভালো একটা নিউজ। দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা রবি চৌধুরীর একটা নতুন অ্যালবাম পেতে যাচ্ছেন, যেটা এখন খুব একটা দেখা যায় না। এটা দারুণ একটা ব্যাপার হবে আমি মনে করি। আপনার দর্শক ঘরে ঘরে হতে যাবে না, ওই অনলাইন থেকে মানুষ হ্যাঁ পুরো অ্যালবামটা শুনতে পারবেন। এটাও যারা গান প্রেমী আছে তাদের জন্য এটাও একটা দারুণ একটা খবর আমি বলবো। আপনার কি মনে হয় আমাদের গানে কি, গানের কথা, সুর, সঙ্গীত, এগুলোতে কি কোনো উন্নতির কি আর কোনো জায়গা আছে কিনা, বা আপনি কোনো কিছু দেখতে পান কিনা যে এই জায়গাটাতে আরো উন্নতি করলে আরো বেশি দর্শকের কাছে গানগুলো যেত? আমি বলি, আমরা তো আসলে গুণীদের হারিয়েছি, জি, যারা আমাদের লেজেন্ড ছিল, যাদের গান এখনো তরুণ প্রজন্ম গাচ্ছে, আমরাও করছি। আমাদের গান, আমার নিজের গান তো করছি, জি, কিন্তু পিছনের অনেক পুরনো গান মাঝে মাঝে গুনগুন করতে ইচ্ছে করে। যেমন আমি একটা গান, সুবিধার একটা গাওয়া, কত যে তোমাকে বেশি চিনি, এই গানটা এত ভিউ হয়েছে, মানে 2 মিলিয়ন না কত যেন হয়ে গেছে। এটা এমনি ঘরে বসে গিয়েছি। আমিও দেখি যে আপনি যখন টিভিতে বা ঘরে বসে অন্যদের গান, অন্যদেরকে প্রতি শ্রদ্ধা জানিয়ে যে গানগুলো করেন, এবং এত সুন্দর গান, বিশেষ করে আপনি যখন নচিকেতার গান আপনি করেন, আমার মনে হয় যেহেতু ওনার সাথে আপনার ভালো সম্পর্ক এবং ওনার সুরে কথায় আপনি গান করেছেন, খুবই ভালো লাগে এবং মানে খুবই মনে হয় যে ওনাকে আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতেছেন। এবং যখন যার গানই করেন আপনি চেষ্টা করেন তার কণ্ঠটাকে, তার চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করি আর কি। আচ্ছা, প্রেম দাও নয় বিষ দাও, জীবনে কত মেয়ের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? সংখ্যা তো বলা যাবে না, অসংখ্য। প্রেম এখনো চায়, শুধু তখন না, জি, এখনো প্রেম চায়, কিন্তু প্রেম তো গানের মাধ্যমে দিতে পারেন। হ্যাঁ, জীবনের কখন প্রেম অনুভব করেছেন, বা কত বছর বয়সে কারো প্রতি প্রথম ভালো লাগা তৈরি হয়েছে, মানে বুঝলেন যে হ্যাঁ আমার তাকে ভালো লাগছে? যখন 6-এ পড়তাম তখন তো ক্লাস 9-এর মেয়েরা আমাকে চিঠি দিত। আচ্ছা, তো স্বাভাবিক, আমার চেয়ে বয়স তো সিনিয়র। হ্যাঁ, তো কেন আপনাকে চিঠি দিত? তার বিয়ে হয়ে যাওয়ার পরে তো আমি এই গান লিখলাম, বেদনার সবটুকু আমাকে দিয়ে। তার নাম কি ছিল? নামটা তো না বলি না, এখন মনে হয় বলা যায়। না, তার সংসার হয়ে গেছে। আচ্ছা, সে কি দেশে আছে নাকি বিদেশে? দেশে তো অবশ্যই আছে। যোগাযোগ হয়? না না, কিশোর কিংবা যুবক বয়সে যখন আরো বুঝতে শিখলেন, আরো বোধ হলো, তখনকার প্রেমের সম্পর্কে একটু বলেন। তখন তো ঘর বাঁধার স্বপ্ন, মানে জি, হ্যাঁ, মানে একটা জীবনটাকে স্থিতিশীল করতে চাই, সেরকম ব্যাপার। জি, ওটাকে আর প্রেম বলা চলে না, জি, হ্যাঁ, জীবনসঙ্গী। হ্যাঁ, সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আপনার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসা মানে বিশ্বাস। বিশ্বাস যদি হারিয়ে যায়, সে ভালোবাসা কখনো ঠিক হবে না। সত্যি। এবং শুধু ভালোবাসা না, প্রত্যেকটা সম্পর্কেই সেটা ভালোবাসার অসম্মান করা হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে বিয়ের অর্থ কি? বিয়েটা আসলে আমি বলি, তোমার সাথে সারা জীবন, মানে তোমাকে ভালোবাসবে, ভালোবাসায়, বেদনায়, হ্যাঁ হ্যাঁ, হাসি কান্নায়, এই হ্যাঁ, যে এইটার নাম হচ্ছে যে ছেড়ে যাবে না আর কি, যে মানুষটা হাত ছেড়ে যাবে না। রেগে গেলে স্ত্রীকে কোন কথাটা বলেন? রেগে গেলে আমি আসলে চুপ থাকি। আচ্ছা, আপনি কি নিজেকে কি বোকা মনে করেন? বোকা তো অবশ্যই। কোন দিক থেকে, কেন বোকা মনে করেন? তো বোকা ভাবে সবাই, জি, বোকা ভেবে অনেকে টোকা মারে। জি, হ্যাঁ, কিন্তু আসলে আমি বোকা নই। আচ্ছা, হ্যাঁ, এটা হয়তো আপনি ওই সময় বা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বোকার ভান করি আমি। ট্রু, এবং সেটা, কারণ আমি যদি বোকা হতাম, জি, আজকে আমি রবি চৌধুরী হতে পারতাম না, অবশ্যই, ওয়ার্ল্ড ট্যুর করতে পারতাম না, এই পলিটিক্সের মধ্যে নিজেকে এখনো ধরে রাখতে পারতাম। সত্যি, একদম তাই। আমি মনে করি না যে সবাই আমাকে পছন্দ করে মিডিয়াতে। জেলাস অবশ্যই করে, কারণ ওরা রবি চৌধুরী হতে পারেনি। জি, রবি চৌধুরী এখন যেভাবে চলছে, জি, হ্যাঁ, ভালোভাবেই আছে আলহামদুলিল্লাহ, সে কারণে তারা জেলাস করে। সত্যি তাই। মিডিয়ার কথা বলছেন, মিডিয়ায় আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে?
আমার প্রিয় বড় ভাই বন্ধু, সিনিয়র বন্ধু ছিল আমাদের খালিদ হাসান মিলু, আচ্ছা যার সাথে আমি সব কিছু শেয়ার করতাম। এবং আজকে যে আমি রবি চৌধুরী, তার পেছনে তার অবদান আছে। আচ্ছা, এটা একটা ঘটনা যদি বলতেন, উনি কিভাবে সেই অবদানটা রেখেছেন? ঘটনাটা হচ্ছে, আমি এক সময় দেশের বাইরে থাকতাম, সৌদি আরবে। ওখান থেকে চলে আসলাম, আসা যাওয়া করতাম। তো আমার একটা 1 ভরির একটা আংটি ছিল, বড় আংটি, এখনো পড়া আছে, বড় আংটিটা। তো আমার এই গান শুনলো, আমি আর জেনে গেছি, সব খালি গলায় শুনে বলে যে তুই গানগুলো রেকর্ড কর। তো রেকর্ড করার জন্য তো আমার তো টাকা নেই, মিলু ভাই বলে যে তোর আংটিটা বিক্রি কর। ওরে হ্যাঁ। মৌচাকে মিলু ভাইয়ের আমি গিয়ে, তখন ডন স্টুডিও ছিল, ওখানে আমরা আড্ডা দিতাম। আংটি বিক্রি করলাম, যে টাকা পেলাম, তো সে আমাদের আরেক ওই সময়ের হিট সিঙ্গার হাসান চৌধুরীকে বললো, ডাকলো, হাসান এই রবির এই গানগুলো একটু করে দাও তোমরা মিলে। তখন ওই যে মান্নান মাহমুদ ছিল আমাদের মিউজিক ডাইরেক্টর, কয়েকটা গান আমরা করলাম আর কি একসঙ্গে। তখন এই গানগুলো নিয়ে সব জায়গায় আমরা যাচ্ছি। তখন যারা যারা অ্যালবাম বের করে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে যাচ্ছেন বা গানগুলো শোনাচ্ছেন। হ্যাঁ, স্লো গান চলবো না, ওই দিকে গেলাম চলবে না, আরো জায়গায় গেলাম চলবে না, বলে যে লাস্ট একটা ট্রাই করি আমরা। এখন তো এই হিট যাচ্ছে, রংচাঁদা জিন্সের প্যান্ট পরা, তারপর সেলিম চৌধুরীর তোমার সব হিট যাচ্ছে, সেলেক্স আছে একটা স্টেডিয়ামে, চলো যাই। ও যখন আমার এই বেদনার সবটুকু শুনলো, আমি আর জেনে গেছি শুনলো, বলে যে হ্যাঁ আমি নিব। তা আমাকে বললো একটা, বললো যে আরও রিদমিক কিছু গান করতে হবে। জি। তখন এই রিদমিক গানগুলো করলাম। এই হচ্ছে ইতিহাস। মিলু ভাই যদি না নিয়ে যেত আমাকে নিয়ে, আমি তো তখন চিনি না কিছুই, ঠিক না? আপনার জীবনটাই আসলে উনি বদলে দিয়েছেন বলা যায়, জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তো উনি তো এখন, এর আগে তো আমার অবশ্যই অবদান আছে, যারা আমাকে গান শিখিয়েছেন হাতে করি। উস্তাদ মরহুম আহমেদ কবির আজাদ, তারপর উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি আমি কক্সবাজার সঙ্গীতায়তন, তারপর খন্দকার নুরুল আলম ঢাকাতে, ওনারা আমার উস্তাদ। না আমি ওই মিডিয়া, তবে সব কিছু যে হেল্পটা সহযোগিতা আমাকে করেছে মিলু ভাই, জি জি, তো সে আসলে সব জায়গায় আমাকে ভাই বলে, কাজিন বলে পরিচিত। আমরা একসঙ্গে সব জায়গায় ঘুরতাম। তো পরে তো অ্যালবাম প্রেম দাও, আমার যতটুকু মনে আছে আপনারা ইত্যাদিতে দুজন গান করেছিলেন। হ্যাঁ ইত্যাদিতে গান করেছি, হ্যাঁ দুজন একসঙ্গে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি, আমি তো তার ঋণ তো কখনো শোধ করতে পারবো না, শোধ হয় না। আমি যখন প্রথম আমেরিকা গেলাম, তো সে আমাকে নিয়ে ঘুরেছে। তো আমি 10 লক্ষ টাকা নিলে তার পেমেন্ট কিন্তু 2.5 লাখ। আল্লাহ। আরেকজন, আরো নাম বলছি না, ওদের পেমেন্ট অনেক কম, যারা সিনিয়র আমার। তো দেখছি রবি হিট হয়ে গেছে। হ্যাঁ, পরে আমাকে যেমন আমেরিকা নিয়ে গেল ইন্ডিয়ান প্রমোটার। কত সালে না? 1999। আচ্ছা, হ্যাঁ 99। হ্যাঁ, তখন আমাকে, আমাদের শো শেষ, তখন বোম্বের কিছু শিল্পী আর আমরা একসঙ্গে মিলে গেছি। আর রকেট মন্ডলের টিম ছিল, যারা বাবু আদার কুমার স্বামীর সাথে বাজায়, ওই টিম। শেষ হওয়ার পরে ইন্ডিয়ান প্রমোটার আমাকে বলছে দেবু ঘোষণার নাম, বলে যে এরপরে কাকে নেওয়া যায়, মানে পরের বছর সে আবার টিম নিবে। আচ্ছা, তখন আমি একটা সুযোগ আসলো, মানে একটু উপকার করার, খালিদ হাসান মিলন নামটা অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপর আপনারা গিয়েছিলেন? সঙ্গে কনক চাপা, এটা মিতানুর, না টিমটা আমি বানিয়ে দিলাম, আমি যাইনি। আচ্ছা, আমি তো করে আসি। আচ্ছা, হ্যাঁ, 1 বছর এক টিম নিয়ে যায়। তো এটা একটা, তাকে প্রথম আমেরিকা আমি পাঠিয়েছিলাম। মানে আপনিও ওনাকে কিছু ভালোবাসা দিতে পেরেছেন, শ্রদ্ধা জানাতে পেরেছেন। এবং একসঙ্গে আমরা লন্ডনে শো করেছি অনেক জায়গায়। আমার অনেক শোতে আমি মিলু ভাইকে নিয়ে যেতাম। এটা নিশ্চয়ই ওনার প্রতি শ্রদ্ধাবোধ, এই ভালোবাসা আমাদের ছিল। খালিদ হাসান মিলুর কথা বলছিলেন, এখনকার মিডিয়াতে আপনার কার সাথে সবচেয়ে বেশি কথা হয়? আমার সবার সঙ্গেই কথা হয়। যেমন কানাডা থেকে তো তপনদার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ আছে, তপন চৌধুরী। তারপরে কুমার বিশ্বজিৎ দাদা তো ঢাকায় যখন ছিল, একসময় চিটংয়ে আমরা, মানে আমাকে ছাড়া সে যেতই না। আচ্ছা, রবি হতে যাইবে সিরিয়ান যাইবে না, তখন যাইম তো আগামী সপ্তাহ আমি ড্রাইভ করতাম। তো সে একসঙ্গে যেতাম, মাসিমা রান্না করে রাখতো, ওদের একটা পুকুর আছে, পুকুর পাড়ে বসতাম। তারপরে বিশ্বদা তো শ্মশানে যেত, একটু মোমবাতি জ্বালাতো। খানিফ সঙ্গীত আমার খুবই ক্লোজ, আমার শ্রদ্ধার মানুষ, আমাকে অনেক মাঝে মাঝে ভুল টুল করলে সূর্য দেয়, জি পিতার মতোই অনেকটা।
কেন জানি আমাকে ভালোবাসে উনি। ওনার ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে প্রায় দেখা যায়। হ্যাঁ, এটা কি এটা মনে হয় সেই ভালোবাসার বহিঃপ্রকাশ? এটা উনি আসলে আর্টিস্ট পাবে কোথায়? ওই আমার সময় তো কেউ নেই, আর্টিস্ট তো পেতে হবে। তুমি আর্টিস্ট দেখো, লিস্ট করলে আর পাবে না, তুমি লিস্ট করো, লেখো। ফিমেল যারা, ফিমেল সবার সঙ্গে ভালো সম্পর্ক আমার। সাবিনা বাসায় তো এই ঈদের ইত্যাদিতে গান করলাম, ওনাকে স্টেজ থেকে ধরে নামালাম, আমি এমনি অসুস্থ হয়ে গেছেন, আমি দেখলাম, মানে বয়স মানুষের। আগামী ঈদের ইত্যাদিতে হ্যাঁ, দেখা যাবে। রাজনীতির কথা বলছিলেন, আপনি নিজে কোন রাজনৈতিক দলের সমর্থক? বেসিক্যালি আমি বলি, একজন আমাকে বলছেন, আপনি কি দাদা এমপি হবেন? তোকে আমি উত্তর দিয়েছি যে আমি মন্ত্রী হয়ে বসে আছি 3 যুগ আগে, তুমি আমাকে নিচে নামাচ্ছ কেন? তার মানে আমি ইন্টারেস্টেড না। তো রাজনীতি না করেও দেশের সেবা করা যায়, দেশের জন্য কাজ করা যায়। হ্যাঁ। আমি আমার এলাকার আমি যখন গাড়ি কিনি, আমার রাস্তা ছিল না, রাস্তা করেছি, মানে নিজে করে নিয়ে সরকার দিয়ে করিয়েছি, বিদ্যুৎ নিয়েছি ওখানে। তারপর আমার যেটা বাড়ির সামনে রাস্তাটা আমি নিজের টাকা দিয়ে করেছি। তারপর আমি এলাকায় মসজিদ করেছি, হাফেজখানা আছে, এতিমখানাতেও আমি সহযোগিতা করি। আমার এলাকায় এমন কোনো মসজিদ নেই যেখানে আমার হাতের ছোঁয়া পড়েনি, আল্লাহর রহমতে। মাশাআল্লাহ। এবং আমরা কিন্তু বিভিন্ন সময় এই খবরগুলো দেখি এবং ভূমিহীনদের নিয়ে কাজ করেছি। ভালো কাজ করতে রাজনীতি করতে হয় না। আমি রাজনীতি মুক্ত একজন মানুষ, এবং অবশ্যই যারা দেশের জন্য ভালো কাজ করবে তাদেরকে ভোট দেব। খুব সুন্দর কথা বলেছেন। শিল্পীদের রাজনীতি করার বিষয়টিকে কীভাবে দেখেন আপনি? ওই বললাম না, ওই যে বললো যে উনি যে বিএনপি করেন, ওনাকে অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার দেওয়া যাবে না। না, আপনি তো বলছিলেন তো আপনি রাজনীতি করেন না বা নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করেন না, কিন্তু অনেক শিল্পী আছে যে ওপেনলি রাজনীতি করেন এবং সরকার পরিবর্তনের সাথে বা সময় পরিবর্তনের সাথে সাথে তাদেরকে বিরূপ অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়। তো আপনি কি মনে করেন যে একজন রানিং বা অ্যাক্টিভ একজন শিল্পী যে রাজনীতি করে, এটাকে আপনি কীভাবে দেখেন? আপনার মূল্যায়ন কি? মূল্যায়নটা হচ্ছে এই দেশে, মানে শিল্পীদের মূল্যায়নটা অনেক সময় উনি কোন দল করেন, আমাদের দলের লোক কিনা, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হোক বা সুবিধা দেওয়া হোক, প্রোগ্রাম বেশি বেশি করে দেওয়া হোক, সরকারি ট্যুরে পাঠানো হোক, এই প্র্যাকটিসটা কিন্তু ঠিক না, আমি মনে করি। জি, তো এই ক্ষেত্রে কি শিল্পীদের যোগ্যতা আছে তাকেই পাঠাবে, সে যে দলই করুক। হ্যাঁ, না, এই ক্ষেত্রে সেক্ষেত্রে শিল্পীদের সচেতন হতে হবে। রাইট, আমি এটাই বলছিলাম। হ্যাঁ, শিল্পীদের দায় আছে কিনা। হ্যাঁ, দালালি করা যাবে না। দালালি যারা করে, হ্যাঁ, চামচামি যেটাকে বলি, এটা করা যাবে না। আপনি বলতে চাচ্ছেন আর কি, শিল্পীর মতো কাজ করবে, বিভিন্ন রাষ্ট্রীয় যখন বিভিন্ন অনুষ্ঠান থাকবে, আমন্ত্রণ জানানো হবে, যাকে আমন্ত্রণ করা হবে তারা অবশ্যই যাবে, যে কোনো সময়, যে কোনো সরকার, যেহেতু সরকার রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে। হ্যাঁ, রাষ্ট্রের প্রধান যদি আমাকে আমন্ত্রণ পাঠায়, আমি যাব, অবশ্যই যাব। আমি তো রাষ্ট্রের অংশ, শিল্পী নাগরিক, আমি জাতীয় পর্যায়ে কাজ করছি, আমরা সারা ওয়ার্ল্ডে দেশের দূত হিসেবে, কালচারাল দূত হিসেবে কাজ করছি, ঠিক না? জি, এই বাংলা কালচারকে তুলে ধরছি আমরা সারা পৃথিবীতে। এটাই আর কি, রাজনীতি মানে না করা উচিত। জি, আপনি রাজনীতি এবং অ্যাওয়ার্ডের কথা বলছিলেন যে একটা রাজনীতির ট্যাগ দিয়ে আপনাকে একটা অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত করা হয়েছে। আমি আরেকটা জিনিস দেখেছি কিছুদিন আগে, যে ফেসবুকে, যে আপনি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি সঙ্গে আপনি বিদেশে একটা সফরে গিয়েছিলেন এবং সেই সফরের কারণে আপনাকে একটা প্লট দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে, আপনি একটা প্লট পাননি, সেইটা নিয়ে একটু যদি বলতেন। হ্যাঁ, এটা 2008 সালে জি, আমি প্লটের জন্য অ্যাপ্লাই করেছিলাম 1 লক্ষ টাকা দিয়ে। তখন এই টাকাটা কিন্তু এখনও উঠাইনি আমি। এখনো আছে? আচ্ছা, তা আমাকে দেওয়া হয়নি, যেহেতু আমি একদম প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার সফর সঙ্গী 2003 সালে। আমি শাকিলা জাফর, জি, তারপর আমাদের তারেক রহমান সাহেব ওখানে ছিলেন, ফালু ভাই ছিলেন, আমির খসরু চৌধুরী ছিলেন, মুর্শেদ খান ছিলেন, অনেকেই ছিলেন। জি, তো সেই কারণে আমাকে দেওয়া হয়নি। এটা তো ঘুরাও দুই নয়, আপনার অত্যন্ত জনপ্রিয় একটি অ্যালবাম এবং গান। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, 2 নয়ন ঘুরালে সমাজের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ভাবায়? আমি শুধু এই যে আমাদের ট্রাফিক ব্যবস্থা যেটা ঢাকা শহরে, এই জিনিসটাই বলি, যে আমি তো ড্রাইভ করছি, আমার আগে ইঞ্জিন রিক্সাগুলো আগে চলে যেতে চায় আমার গাড়ির আগে। জি, তারপর তোমার এই বাসগুলো যে প্যাসেঞ্জার নিচ্ছে, কোনো একটা স্টপ, বাস স্টপে এটা তো একটা জায়গা থাকে নির্দিষ্ট, ওখানে না থেমে মানে সারা রোডেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম
হ্যাঁ, পিছনে আমাদের গাড়ি আছে, জ্যামটা কিন্তু তাদের কারণে হচ্ছে। ওরা কোনো তোয়াক্কা না করে প্যাসেঞ্জার ওঠাচ্ছে নামাচ্ছে, কোনো আইন নাই, শৃঙ্খলা নাই, একদম নিজের মতো করে সবকিছু এবং এরকম গাড়িগুলো চলে, মানে চলাচলের যোগ্যতাও নেই ওই গাড়িগুলো চলে। হ্যাঁ, হ্যাঁ। তো বিদেশে ওরকম গাড়ি আমরা দেখি না কখনো, তার মানে আমি অবাক হই আর কি। তো আরেকটা জিনিস যেটা আমি নিজেও এর এই ভুলটা করি, যে একটা খালি বোতল আমরা পানি খাওয়া শেষ হয়ে গেল, বোতলটা আমরা তো একটা নির্দিষ্ট একটা জায়গায় হ্যাঁ, একটা এখন তো বিভিন্ন জায়গায় বক্স থাকে রাখার জন্য, বা কিন্তু ওটা রাস্তায় ফেলে দিই আমরা, একটা টিস্যু ফেলে দিই। এই জিনিসগুলো আমাকে ভাবায়। অর্থাৎ আপনি চান যে সবাই, প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হই, এবং নিজেও আমরা সচেতন হই। হ্যাঁ, সুন্দর একটা দেশ গড়ি। হ্যাঁ, দেশের কথা বলছিলেন আপনি, আসলে কেমন বাংলাদেশ দেখতে চান? এই যে আমরা বের হই ঘর থেকে, যে বের হয়েছি, বাসায় যে ঠিকঠাক ফিরবো কিনা সেটা কিন্তু আমিও জানি না, তুমিও জানো না। এই নিরাপত্তা চাই আমরা, এই নিশ্চয়তা চাই। হ্যাঁ, অর্থাৎ আইন শৃঙ্খলার যে ব্যাপারটা আমার মনে হয়, এবং সন্ত্রাসমুক্ত, এই যে চাঁদা দেওয়া হচ্ছে, চাঁদা নেওয়া হচ্ছে, হ্যাঁ, সন্ত্রাসমুক্ত সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই। তো এই সুন্দর একটি বাংলাদেশ করার জন্য একজন শিল্পী হিসেবে আপনি কি পরামর্শ দিবেন রাষ্ট্রকে? আমি তো মনে করছি যে মনে হয় আগামী ইলেকশন 12 তারিখের পরে যেই আসুক প্রধানমন্ত্রী, আমি আই হোপ যে তারেক রহমান সাহেব আসবেন, যেটা দেখছি আমি সুবাতাসে বইছে। তো তারেক রহমানকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার সঙ্গে আমার সফরে যাওয়ার সুযোগ হয়েছে, দুবাই থেকে একসঙ্গে ফিরেছি আমরা। উনি অত্যন্ত জেন্টলম্যান। আচ্ছা, লাউঞ্জে আমি শুয়ে আছি, বুঝছো, তো তুমি যাওয়ার সময় আমি ঘুমিয়ে পড়েছি, তখন আমাকে এই ধাক্কা দিয়ে বললেন, রবি সাহেব আসেন। আচ্ছা, হ্যাঁ, ইনি হতে তারেক রহমান, খুব ভালো, মানে আমি যতটুকু হ্যাঁ, আপনার অভিজ্ঞতার আলোকে যেটা বলছেন। সে যদি প্রধানমন্ত্রী হয়, তাকে আমি বলবো যে একটা করে প্রতিটি ওয়ার্ডে একটা কমপ্লেন বক্স, হ্যাঁ, কমপ্লেন বক্স একটা দেওয়া দরকার। উনি যেখানে সবাই তাদের অভিযোগগুলো জানাবে এবং রাষ্ট্র বা হচ্ছে কর্তৃপক্ষ সেগুলো দেখবে। হ্যাঁ, এই জিনিসটা করলে আমার মনে হয়, সেই কারণ সে যদি প্রধানমন্ত্রী হয়, তার কাছাকাছি পৌঁছতে সব কিছু যাবে না, রাইট, হ্যাঁ, যাবার আগেই তোমার সব ইয়ে হয়ে যাবে, থেমে যাবে। তো এই বক্স, কমপ্লেন বক্স যদি থাকে, তার এটাকে তাকেই করতে হবে। এবং এরকম কোনো যদি কমপ্লেন বক্স থাকে, এবং সেই কমপ্লেন বক্সটাকেও যাতে নিরাপত্তা দেওয়া হয়, যথাযথভাবে এটা রাখতে হবে, নাহলে তো কমপ্লেনটা সেখানে পৌঁছাবে না এবং বক্সটাও টিকে থাকবে না। এই জিনিসটা থাকলে আমার মনে হয় ভালো। আপনি যদি হাতে একটা আলাদিনের চেরাগ পান, তাহলে প্রথম কোন কাজটি করবেন? দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দেবো। দেশটাকে সিঙ্গাপুর বানাবেন? তো দেশ তো বাংলাদেশ আছে, বাংলাদেশ শূন্য, হ্যাঁ, নাম বাংলাদেশ থাকবে। হ্যাঁ, অর্থাৎ সিঙ্গাপুরের মতো পরিচ্ছন্ন সুন্দর একটা দেশ আপনি। সিঙ্গাপুর তুমি গেছো কিনা জানি না, খুবই ক্লিন একটা শহর, বিউটিফুল কান্ট্রি। বাচ্চু ভাইয়ের কথা বলছিলেন, ওনার সঙ্গে আপনার যে পরিচয়টা কীভাবে হয়েছিল সেটা একটা জানতে চাই। পরিচয়টা তো ওই কত সালে সেটা? আমার সালটা মনে নেই আসলে, বাচ্চু ভাইয়ের সাথে অনেক স্মৃতি আমার আছে। একটু শোনান না আমাদেরকে কিছু। আমার সর্বশেষ আলিঙ্গন অ্যালবামটা কত সালে? এর কত সালে জানি বের হলো, 2006। আচ্ছা, ওই নোবেল পেল কবে ডক্টর ইউনুস সাহেব? হ্যাঁ, 2006। হ্যাঁ, 2006 সম্ভবত। হ্যাঁ, 6 অ্যালবামটা বের হয়েছে এবং ডক্টর ইউনুসকে আমি এটা উৎসর্গ করেছিলেন। শুরু করেছিলাম। আচ্ছা, জি, হ্যাঁ, ওই কারণে মনে আছে। আচ্ছা, হ্যাঁ। তো এটা 2005-এ মনে হয়, আমি ওই তার স্টুডিওতে গেলাম, তো তার একটা কাজী অফিস গলি ট্যাপ রেকর্ড ছিল। হ্যাঁ, তাহলে যে দেখেন তো বাচ্চা শুনেন তো গান, আমার গানগুলো শুনলো, তো সে ওই গান শুনেই বললো যে আমি তোর কিছু কাজ করবো, একটা অ্যালবাম করবো আমি। তারপর আর করা হলো না, অ্যালবাম তো করা হয়নি, তবে তার সুরে আমি একটা গান গেয়েছি। কোন গানটা? আহমেদ ইসবিল লেখা, আমার মনে আছে 10-15 মিনিটের গানটা গিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ডিজিটাল স্টুডিওতে। আচ্ছা, হ্যাঁ, বেল রোডে। হ্যাঁ, যে ভুলে তুমি ভেঙেছো এমন, একদিন সেই ভুল ভাঙবে, স্মৃতির পিছু টানে পড়বে আমায় মনে, নীরবে ও চোখ জ্বলে ভরবে, যে ভুলে তুমি ভেঙেছো এমন। খুব সুন্দর, খুবই সুন্দর। এবং ওনার সুরে তো আলাদা একটা, বাচ্চা ভাই, হ্যাঁ, ওনার আলাদা একটা প্যাটার্ন আছে এবং খুবই
ভালো লাগে আমি আর কি। কষ্ট পেতে ভালোবাসি, আমার সামনে রেকর্ড হয়ে গেল, এই গান আমি ছিলাম। আচ্ছা, তাই তোমার কাছে ছুটে আসি কোনো চোখের ছোঁয়া ছোঁয়া পেতে পেতে নয়। এই গানগুলো মানে শুনেই বুঝছিলাম যে এটা সুপারহিট হবে। ওনার সাথে আপনার সর্বশেষ কথা হয়েছে কখন, কি কথা হয়েছিল? সর্বশেষ তো তাকে তাকে তার নিথর দেহ দেখে আসলাম, এই তো। সে একটা ফোনে কথা হয়েছিল তার সাথে আমার, তুমি জানো যে আমার এক্স ছিল ডলি সায়ন্তনী, জি হ্যাঁ। তার সাথে যখন আমার ডিভোর্স হয়ে যায় তখন আমাকে ফোন করে একটা কথা বলেছিলেন, রবি তুই বাসে গিয়েস কই, এই কথাটাই আছে। এরপরে তো আরও অনেকবার দেখা হয়েছে, বাচ্চাদের সাথে অনেক শো করেছি আমি। ডলের সামনে কথা বলছি। নাই বলি, এটা আমার বাচ্চার মা, ভালো থাকুক। এবার একটু অন্যরকম প্রসঙ্গে আসি। আপনার জীবনের প্রথম আয় কত টাকা ছিল এবং সেই টাকা দিয়ে কি করেছিলেন? আমি আসলে স্টার হওয়ার আগেও তো এলাকায় যখন আমি পপুলার হয়ে গেলাম, যে গান করি আমি জানে সবাই, ওই সময় আমি 2000-3000 বা ওই সময় এরকম মানে অনুষ্ঠানে গান করলে সম্মানই পেতেন? নিতাম। হ্যাঁ, গান করতাম তো। এটা 90-এর আগে? হ্যাঁ হ্যাঁ, তো এক সময় আমার অ্যাকাউন্টে 13,000 টাকা ছিল, তো আমার মামা সে বললো যে আমি একটা সাম্পান কিনবো, এটা বলে নিয়ে গেছে টাকাগুলো। আচ্ছা, এটা তো গেল। এরপরেও তো আমার বাড়ির পাশে মানে আমার চাচা উনি অন্য জায়গায় শিফট করবে, তো ওই সময় ওই জায়গাটার দাম বেশি না, কত মানে পরিমাণটা আমি জানি না, 11,000 টাকা। তো যখন উনি বিক্রি করবেন, তো যখন আমি কিনে নিব, এটা একটু অবাক হয়েছেন, আমার মাও অবাক হয়েছে। এই এত টাকা কোত্থেকে পেল? 11,000 টাকা তো তখনকার সময় অনেক টাকা। হ্যাঁ, ওটা অনেক আমি টাকা কিনে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গাটা কি এখনো আছে? আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা তো আপনার জন্য অনেক স্মৃতি, অনেক ভালো লাগার একটা ব্যাপার যে এই ছোট বয়সে ওই জায়গাটা আপনি কিনতে পেরেছেন, নিজের করে পেয়েছেন এবং সেখানে কাছাকাছি আপনি এবং থাকছেন। বাড়ির পাশে আরেকটা আধা বিঘা জায়গা আমাকে দিতে চেয়েছিল আমার এক ভক্ত, তখন আমার বাসায় কাজ করতো আমার ভাতিজা খলিল। আচ্ছা, তো ওদের আবার জায়গাটা খুব ছোট, তো আমি না কিনে ওকে কেনার ওদেরকে ব্যবস্থা করে দিয়েছি। দিয়েছিলেন? ওরা এখন বাড়ি করে ওখানে আছে। এই জিনিসগুলো আমার শান্তি লাগে আসলে। না না, সত্যি আসলে তো মানুষ তো পৃথিবী, মানে আমার লোভ নেই যে ওই জায়গাটা আমার থাকলে আমার একটা আরো বড় হতো, দরকার কি আমার? হ্যাঁ না, আমি তো ভালো আছি, আরেকজনের একটু ভালো থাকার একটা ব্যবস্থা করে দেওয়া। আর এটাই তো, মানুষের তো মৃত্যু তো অনিবার্য। এখানে আসলে অনেক ধন সম্পত্তি সবাই চায়, কিন্তু অনেক দিয়ে আপনি কি করবেন যদি আরেকজনের অসুবিধা হয়? তারপরে আমার যে পাড়া ওই মহল্লাটা আর কি, ওই তো ওখানে একটা লাশ নিয়ে যেতে পারতো না, এরকম ছোট ছিল, ওখানেও পলিটিক্স আছে। হ্যাঁ, একজনের ভিতরে একজন পেস লাগিয়ে, তো আমি কি করছি, একদম সব ভেঙে চুরে পুরো একটা রোড করে দিই। গান দিয়ে আপনি মানুষের ভালোবাসা পাচ্ছেন, আমি মনে করি এই কাজগুলো দিয়ে আপনি আরও বেশি ভালোবাসা পাচ্ছেন মানুষের কাছ থেকে। এবার আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, আপনার জীবনে এমন কোনো ভুল আছে যা নিয়ে মানুষ হাসাহাসি করে, যে আপনি এই ভুলটা আপনার করা ঠিক হয় না? হ্যাঁ, আমার ভুলটা হচ্ছে আমার প্রথম বিয়েটা একটু আমার ভুল ছিল জীবনে। আচ্ছা, হ্যাঁ। এটা নিয়ে অবশ্যই মানুষ আশা করেনি যে আমি আমার বিয়েটা এভাবে হবে। যেটা তুমি জানো তো, আমরা এক্সের কথা বলছি, এটাই। তো এখন ইনশাল্লাহ এখন আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। রামিজা বসের আমার ওয়াইফ ডাক্তার, জি জি হ্যাঁ। আমার রোজা আছে, আমেরিকান সিটিজেন, জি হ্যাঁ। আর বড় মেয়ে মালয়েশিয়াতে পড়ছে, ঝিম। জি জি হ্যাঁ হ্যাঁ। আপনি কি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের সিটিজেন? না, আমি আই লাভ বাংলাদেশ। আমি যদি কখনো সেটেল হই, ঢাকাতেই তো আমার সব কাজ ম্যাক্সিমাম কাজ থাকে। জি। যদি কাজ না থাকতো আমার, তাহলে আমি চিটংয়ে গিয়ে সেটেল হতাম। অলরেডি আমার একটা ফ্ল্যাট আছে চিটংয়ে, আচ্ছা, 10 তলার উপরে একটা ফ্ল্যাট আছে। আমি কোন জায়গায় কিনেছি। ছিলেন, কোন জায়গায়? এটা স্মার্ট গ্রুপ থেকে আমি কিনেছি। আচ্ছা। এটা হয়তো বদ্রহাটের ওখানে, বদ্রহাট আছে। কর্ণফুলী নদী দেখা যায়, ওখানে বসে মাঝে মাঝে দেখো যে আমি গান বাজনা করি, যাইতে হবে আপনার সাথে হাসি কখনো, জবাই হয়, খাওয়া দাওয়া হয়। আপনার সাথে কখনো যেতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে যদি আপনার জীবন নিয়ে সিনেমা বানানো হয়, তাহলে আপনি ওই সিনেমা থেকে কোন অংশটা বাদ দিবেন? জীবনের কোন অংশটা ওখানে বাদ দিতে চাবেন? জীবনের কোনো অংশটাকেই আমি বাদ দিব না, কারণ আমার যত জীবনের স্ট্রাগল লাইফ, তো জি। যদি সব কিছু দেখানো যায়, দেখানো মানে এটা শিক্ষণীয় মানুষের জন্য, জি জি, যে এখান থেকেও হিরো হওয়া যায় জিরো থেকে। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। আপনার নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটা? না, একদিন আমি বিচিত্রায় দেখলাম যে হঠাৎ অঞ্জু ঘোষ রবি চৌধুরীর বিয়ে। আচ্ছা, হ্যাঁ। এটা তো কখনো সম্ভব না। আচ্ছা, হ্যাঁ। এবং বিচিত্রের মতো একটা ম্যাগাজিন, ম্যাগাজিনে, হ্যাঁ।
এটা আমি পরে কি কেন এটা হলো, মানে পরে এটা রহস্য উদ্ঘাটন? ওনার বাসায় গেছি আমি দাওয়াতে। সে প্রতি বছর একটা পূজার প্রোগ্রাম করতেন, সব সেলিব্রিটিদের দাওয়াত দিতেন। জি, তা আমাকে দাওয়াত দিয়েছে, সেই কারণে হয়তো একটা নিউজটা করেছি আর কি। মৌসুমীর সাথে আমার প্রেম, রবি মৌসুমীর রোমান্স ম্যাগাজিন একদম বড় করে। আসলে মৌসুমীকে আমি গান করিয়েছি, আপনার সুরে গান করেছে। হ্যাঁ, আমার সুরে গান করেছে অনেক ম্যাগাজিনে। আব্দুল তুষারের শুভেচ্ছা অনুষ্ঠানে একটা ইন্ডো স্টেডিয়ামে হয়েছিল। জি জি, হ্যাঁ হ্যাঁ, কারণ বাচ্চু ভাই একটা সলো গান গিয়েছিল, আমি আর মৌসুমী একটা ডুয়েট গান গিয়েছিলাম। জি। তো তখন থেকে তার সাথে বন্ধুত্ব আমার পারিবারিক বন্ধু বলা চলে। সবার সাথেই, শাবনুরের সাথেও একই দিন আমরা বার্থডে উদযাপন করি 17 ডিসেম্বর। দেশে থাকলে একসঙ্গেই করি। তারপর কন্যাই গিয়ে বলো, সবাই তো বন্ধু। এই যে দোয়েল মারা গেল, দিঘির মা বন্ধু, রোজিনাপা মানে সিনিয়র ফ্রেন্ডেরা, সবার সাথেই ভালো সম্পর্ক। জন্মদিনের কথা বলছিলেন এবং আপনার এবং শাবনুরের কথা বলছিলেন যে দুজনের একই দিনই জন্মদিন এবং আপনারা একসাথে সেলিব্রেট করেন। এটা খুবই আনন্দের বিষয় আমাদের জন্য। আমরা ফেসবুকে দেখি অনেকে পোস্ট করে, লেখালেখি হয়, নিউজ হয়, ভালো লাগে দেখতে। আমার প্রশ্ন কিন্তু আরেকটা, সেটা হচ্ছে জন্মদিন নিয়ে আপনার ভাবনা কি? জন্মদিন যখনই আসে না, তখনই মনটা খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে একটি করে বছর জীবন থেকে চলে যায়। এটা ভাবতে খুব খারাপ লাগে আমার। জীবন থেকে একটি একটি করে বছর চলে যাচ্ছে, মানে আমিও এগোচ্ছি কবরের দিকে। কবরের, একদম একদম সত্য। জন্ম থেকে আমরা কবরের দিকে যাই, মৃত্যুর দিকে যাই। মৃত্যু নিয়ে কি কখনো চিন্তা করেন? প্রতি মুহূর্ত কি ভাবেন, কি মনে হয়? আমি সুন্দর মৃত্যু চাই। জি, হ্যাঁ, আমি যদি ঘুমের মধ্যে আমার শেষ নিঃশ্বাস যায়, তাও তো একটা সুন্দর মৃত্যু, যাতে কষ্ট পেয়ে না মরি। বাহ, প্রতিটি মানুষই আসলে সেটাই কামনা করে। আমরা এই পর্যায়ে একটু ভিন্নভাবে আনন্দ দিতে চাই দর্শকদের আপনার মাধ্যমে। এই পর্যায়ে আমি চাইবো যে আপনি কোনো একজন শিল্পীকে, আপনার পছন্দের একজন শিল্পীর বা কারো একজনকে অনুকরণ করে তার মতো করে একটা গান শোনাবেন আমাদেরকে। ও আচ্ছা আচ্ছা। আমার খুব প্রিয় গণসঙ্গীত শিল্পী জি, ফকির আলমগীর। ফকির আলমগীর ভাই, প্রয়াত ফকির আলমগীর জি। তো উনি সর্বশেষ আমার মনে আছে, আমরা সংসদ ভবনে শুটিং করছিলাম দেশের গানের। জি, তো ওখানে উনি গেয়েছিলেন, মানুষের মাঝে বসবাস করি, মানুষের গান গাই, মানুষ আমার স্বজন সুজন, মানুষ সে দিয়েছে ঠাই, মানুষের গান গাই। আমি যখন রিস্কা চালাই, আমি যখন রিস্কা চালাই ডাহা শহরে, ও সকিনা, ও সকিনা গেছো শিকিনা বুইলা আমারে। না আবার ওই ভুললের এখানে একটা আবার দম নেয়। হ্যাঁ, ভুইলা আমারে, আমার একটু সমস্যা ছিল ফকির ভাই। হ্যাঁ, রেসপেক্ট ফকির ভাই। হ্যাঁ, এবং আল্লাহ, আপনি অনেক ভালো মানুষ ছিলেন। আপনি যেখানে আছেন শান্তিতে থাকুন। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা ছোট্ট একটা রাউন্ড খেলবো, যে রাউন্ডটির নাম হচ্ছে Q10। আপনি কি আমাদের Q10 খেলার জন্য রেডি? রেডি, ভয় লাগছে? কোনো ভয় নেই। ক্রিকেট নাকি ফুটবল? দুটোই। একটা বলতে হবে। ক্রিকেট সবসময়, জি। আর যখন বিশ্বকাপ আসে তখন ফুটবল। বিশ্বকাপের কথা বলছিলেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল। আমার ঠিক উল্টো, আপনি মেসি নাকি রোনালদো? মেসি। তামিম নাকি সাকিব? তামিম। শাবনূর নাকি পূর্ণিমা? শাবনূর। চট্টগ্রাম নাকি ঢাকা? চট্টগ্রাম। প্রেম দাও নাকি প্রেম নাও? প্রেম নাও। নিউ ইয়র্ক নাকি লন্ডন? নিউ ইয়র্ক। ভাত নাকি পোলাও? ভাত। শাকিব খান নাকি আরিফিন শুভ? সাকিব খান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আমার শ্রোতা যারা আমাদের দেখছেন, আমি সবসময় বলি, এটা আমার স্লোগানটা হচ্ছে, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। দর্শক, এই ছিল আমাদের আজকের সেলিব্রিটি আওয়ার। সিটিজেন জার্নাল 24.com এর সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। কথা দিয়াও না রাখিলা, একটা কথাও তার তুমি হইলা না আমার, হইলা না,
হইলা না তুমি হইলা না আমার, কথা দিয়াও না রাখিলা, কথা দিয়াও না রাখিলা, একটা কথাও তার তুমি হইলা না আমার, হইলা না তুমি হইলা না আমার।